গল্পের আসর বাই সুস্মিতা চ্যানেলের আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের অন্য ভুবন। আজ আমরা পড়ছি শেষ পর্ব। বরকত সাহেব চুপ করে রইলেন, তার মাথা আর একটু ঝুঁকে পড়ল। মিসির আলি বললেন, আমি বরং বাতি নিভিয়ে দিই, তাতে আপনার কথা বলতে সুবিধে হবে। আলোতে আমরা অনেক কথাই বলতে পারি না, কিন্তু অন্ধকারে সহজেই বলতে পারি। বাতি নেভানোর পর ঘরটা কেমন অন্ধকার হয়ে গেল, গা ছমছম করতে লাগলো, যেন এই ঘরটি এতদিনের চেনা কোনো ঘর নয়, অন্য কোনো রহস্যময় অচেনা ঘর। বরকত সাহেব সিগারেট ধরিয়ে মৃদু স্বরে বলতে লাগলেন, আমার স্ত্রী খুব সহজ সরল এবং সাধারণ মহিলা ছিলেন। বলার মতো তেমন কোনো বিশেষত্ব তার নেই, কোনো রকম অস্বাভাবিকতাও তার চরিত্রে ছিল না। তবে আমার শাশুড়ি ছিলেন একজন অস্বাভাবিক মহিলা। বিয়ের আগে তা জানতে পারিনি, জেনেছি বিয়ের অনেক পরে। আমার স্ত্রীর জন্মের পর আমার শাশুড়ি মারা যান। আমার শাশুড়ি সম্পর্কে এখন আপনাকে যা বলছি সবই শোনা কথা। আমার স্ত্রীর জন্মের ঠিক আগে আমার শাশুড়ির অদ্ভুত আচরণ করতে থাকে। তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে রোদে বসে থাকা। এখন তিন্নি যা করে অনেকটা তাই। আমার শাশুড়ির লোকজনদের বলতে শুরু করে, তার পেটে মানুষের বাচ্চা নয়, তার পেটে বড় হচ্ছে একটা গাছ। সবাই বুঝতে পারল এটা মাথা খারাপের লক্ষণ। গ্রাম্য চিকিৎসা করতে লাগলো, তবে কোনো লাভ হলো না। তিনি বলতেই থাকলেন তার পেটে বড় হচ্ছে একটা গাছ। যাই হোক, যথাসময়ে আমার স্ত্রীর জন্ম হলো, ফুটফুটে একটি মেয়ে। আমার শাশুড়ি মেয়েকে কোলে নিলেন, কিন্তু বললেন, তোমরা বুঝতে পারছো না, ও আসলে মানুষ নয়, ও একটা গাছ। এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান। আপনাকে আগেই বলেছি আমার স্ত্রী খুব স্বাভাবিক মহিলা ছিলেন, কিন্তু তিন্নি যখন পেটে এলো তখন তার ভেতরে অস্বাভাবিকতা দেখা দিল। এক রাতে সে আমাকে ডেকে তুলে বলল, তার পেটে যে বড় হচ্ছে সে মানুষ নয়, সে একটা গাছ। আমি এমন ভাব করলাম যেন আমি মোটেই অবাক হইনি। আমি বললাম, তাই কি? সে বলল, হ্যাঁ। কি করে বুঝলে? অনেক দূরের কিছু গাছ আমাকে স্বপ্নে বলেছে। তারা বলেছে তোমার গর্ভে যে জন্ম নিচ্ছে তাকে বড় যত্নে বড় করবে, কারণ তাকে আমাদের খুব দরকার। স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, স্বপ্ন কি কখনো সত্যি হয়? এখন ঘুমাও, এটা স্বপ্ন নয়। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, এখন অনেক রাত। তিন্নির জন্মের কিছুদিন পর আমার স্ত্রী মারা গেল। তার মৃত্যুর 2 দিন আগে তিন্নিকে কোলে নিয়ে আমি তার কাছে গেলাম। হাসি মুখে বললাম, কি সুন্দর একটি মেয়ে, আর তুমি বলছো গাছ। আমার স্ত্রী ক্লান্ত ভঙ্গিতে হাসলো, শান্ত স্বরে বলল, তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। আমি হাসতে হাসতে বললাম, একদিন সকালবেলা দেখবো তিন্নির চারিদিকে ডালপালা গজিয়েছে, নতুন পাতা ছেড়েছে। আমার স্ত্রী কঠিন চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, কোনো জবাব দিলেন না, যেন আমার কথায় তিনি অসম্ভব রেগে গেছেন। বরকত সাহেব থামলেন। ঘর অন্ধকার, কিন্তু মিসির আলি পরিষ্কার বুঝতে পারছেন ভদ্রলোকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আপনি আমার স্ত্রীর সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি যা জানি আপনাকে বললাম। এখন আপনি আমাকে বলুন কি হচ্ছে। মিসির আলি কী বলবেন ভেবে পেলেন না। বরকত সাহেব ধরা গলায় বললেন, কিছুদিন থেকে তিন্নি বাগানের একটি গর্তে চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, ফিরে আসে অনেক রাতে। আমার প্রায় মনে হয় একদিন সে আর ফিরবে না, সেখানেই থেকে যাবে, এবং দেখব। বরকত সাহেব কথা শেষ করলেন না, তার গলা বন্ধ হয়ে এলো। মিসির আলি বললেন, নিন 1 গ্লাস পানি খান। বরকত সাহেব তৃষ্ণার্তের মতো পানি গ্লাস শেষ করলেন। মিসির আলি সাহেব, জি বলুন। তিন্নি এখন আমাকে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে। সে একা থাকবে, কাজের লোক থাকবে না, দারোয়ান থাকবে না, মালি থাকবে না, শুধু সে একা থাকবে। এবং আপনি জানেন মেয়েটি যা চায় তাই আমাকে করতে হবে। ওর অসম্ভব ক্ষমতা,
আপনি তার পরিচয় ইতিমধ্যেই পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। কি হচ্ছে আপনি আমায় বলুন, এবং আমি কি করব সেটাও আমায় বলুন। আমার শরীরও বেশি ভালো না, ব্লাড প্রেশার আছে, ইদানিং সুগারের প্রবলেম দেখা দিয়েছে, রাতের পর রাত ঘুমোতে পারি না। মিসির আলি দৃঢ় গলায় বললেন, হাল ছেড়ে দেবার মতো তো আমি কিছুই দেখি না। হালই তো নেই, হাল ধরবেন কিভাবে? বরকত সাহেব উঠে পড়লেন। বাকি রাতটা মিসির আলি জেগেই কাটালেন। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে সমস্ত ব্যাপারটা গোছাতে চেষ্টা করলেন। জিগস পাজল, একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই, তবু কিছু একটা দাঁড় করানোর চেষ্টা। একটা পর্যায়ে জীবনকে প্রকৃতি দুভাগে ভাগ করলেন, প্রাণী এবং উদ্ভিদ। প্রাণীরা ঘুরে বেড়াতে পারে, উদ্ভিদরা পারে না। পরবর্তী সময় প্রাণের বিকাশ হলো, ক্রমে ক্রমে জন্ম হলো উন্নত জীবন মানুষের। কিন্তু উদ্ভিদদের বেলায় বিকাশ হলো। একসময় এমন জন্ম, এক শ্রেণীর উদ্ভিদ অসাধারণ, যাদের মেধা এই পৃথিবীতে হয়তো হলো না, অন্য কোনো গ্রহে হলো। এরা উন্নত প্রাণী খুঁজে বেড়াবে, উন্নত জীবনকে, কারণ তারা চাইবে তাদের আরোহিত সমস্ত জ্ঞান অন্যকে জানাতে। তখন তারা কি চেষ্টা করবে না, ভিন জাতীয় প্রাণের সঙ্গে যোগাযোগ। সেই যোগাযোগের মাধ্যম হিসেবে এমন একটি প্রাণ তার দরকার যে একই সঙ্গে মানুষ এবং উদ্ভিদ, এই জাতীয় একটি প্রাণ সে তৈরি করতে চেষ্টা করবে। তার জন্য তাকে ডিএনএ অণুর পরিবর্তন ঘটাতে হবে। প্রথম পরীক্ষাতেই সে তা পারবে না, পরীক্ষাটি করতে হবে বারবার। তিনি কি এরকম একজন কেউ, মহাজ্ঞানী উদ্ভিদ গোষ্ঠীর পরীক্ষার একটি বস্তু? মানুষ যদি উদ্ভিদ নিয়ে, ইঁদুর নিয়ে ল্যাবরেটরিতে নানান ধরনের পরীক্ষা করতে পারে, ওরা কেন পারবে না? কিন্তু তারা পরীক্ষাটা করছে কিভাবে? একজন মানুষ ল্যাবরেটরিতে ইঁদুরের গায়ে সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন ঢুকিয়ে দিতে পারে, কিন্তু উদ্ভিদ তা করবে কিভাবে? হয়তো পারবে, মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে আমরা দূর থেকে যন্ত্র চালু করতে পারি, ওদেরও হয়তো এমন কোনো ব্যবস্থা আছে। মিসির আলি বিছানা থেকে ছেড়ে এসে বারান্দায় বসলেন। আকাশে চাঁদ উঠেছে, বাগানটিকে ভারী সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে মন খারাপ হয়ে যায়। আপনি আজ ঘুমোলেন না? মিসির আলি চমকে উঠলেন। তিন্নির গলা, তুমিও তো দেখছি জেগে আছো। হ্যাঁ, আমি জেগে আছি। মিসির আলি কথাবার্তা চালাতে লাগলেন। এই জাতীয় কথাবার্তায় তিনি এখন অভ্যস্ত। আগের মতো অস্বস্তি বোধ হয় না, বরঞ্চ মনে হয় এই তো স্বাভাবিক। বরঞ্চ কথা বলার এই পদ্ধতি অনেক সুন্দর। মুখোমুখি এসে বসবার দরকার নেই, দুজন দু জায়গা থেকে কথা বললে চমৎকার সময় কাটানো যায়। তিন্নি, আমি যে এতক্ষণ তোমার বাবার সঙ্গে গল্প করলাম সেটা নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ, জানি, সব কথাই শুনেছি। আমি তোমাকে নিয়ে যা ভেবেছি তাও নিশ্চয়ই জানো। হ্যাঁ, তাও জানি, সব জানি। আমি কি ঠিক পথে এগোচ্ছি? অর্থাৎ আমার থিওরি কি ঠিক আছে? কিছু কিছু ঠিক, তবে বেশিরভাগই ঠিক না। কোন জিনিসগুলো ঠিক না সেগুলো কি আমায় বলবে? না, বলবো না। কেন বলবে না? তিন্নি জবাব দিল না। মিসির আলি বললেন, চাও না আমি তোমায় সাহায্য করি? না, চাই না। একসময় কিন্তু চেয়েছিলে, তখন খুব ভয় লাগতো, এখন লাগে না। মিসির আলি খানিকক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব শান্ত ভঙ্গিতে বললেন, তুমি কি বুঝতে পারছো তোমার মধ্যে একটি পরিবর্তন হচ্ছে? তুমি বদলে যাচ্ছ। শেষ পর্যন্ত কি হবে তুমি কি জানো? জানি। তুমি কি আমাকে তা বলবে? না। আচ্ছা, এইটুকু বলো, তুমি কি একমাত্র মানুষ যার উপর এই পরীক্ষাটি হচ্ছে? না, তুমি ছাড়া আরও অনেকেই আছে যার উপর এরকম পরীক্ষাটা চলছে? অনেককে নিয়েই হয়েছে এবং হচ্ছে। এবং বলো, আমি শুনছি। তিন্নি, এমন সময় আসবে পৃথিবীতে সব মানুষ এরকম হয়ে যাবে, তার মানে তখন কত ভালো হবে, তাই না?
মানুষের কোনো খাবারের কষ্ট থাকবে না। মানুষ কত উন্নত প্রাণী, কিন্তু তার সমস্তটা সময় নষ্ট হয় খাবারের চিন্তায়। এই সময়টা সে নষ্ট করবে না। কত জিনিস সে জানবে, আরও কত ক্ষমতা হবে তার। কি হবে এত কিছু জেনে? তিনি খিলখিল করে হেসে উঠল। মিসির আলি বললেন, হাসছো কেন? হাসি আসছে তাই হাসছি। মানুষ তো এখনো কিছু জানে না, আর আপনি বলছেন এত কিছু জেনে কি হবে? তুমি বুঝি অনেক কিছু জেনে ফেলেছ? হ্যাঁ। কি কি জানলে বলো? তা বলবো না। আপনি এখন ঘুমোতে যান। আমার ঘুম পাচ্ছে না। আমি আরও কিছুক্ষণ তোমার সাথে গল্প করি? না, আমি আর কথা বলবো না। আপনি এখন ঘুমোবেন এবং সকালে উঠেই ঢাকা চলে যাবেন, আর কখনো আসবেন না। আসবো না মানে? ইচ্ছে করলেও আপনি আসতে পারবেন না। আমার কথা কিছুতে আপনার মনে থাকবে না। কি বলছো তুমি? আপনাকে আমার দরকার নেই। তিন্নি হাসতে লাগলো। মিসির আলি সারা রাত বারান্দায় বসে রইলেন। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মেয়েটি যা বলছে তাই হবে। মানুষ যখন কোনো জটিল এক্সপেরিমেন্ট করে, তার সাবধানতার সীমা থাকে না। সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যাতে তার এক্সপেরিমেন্ট নষ্ট না হয়। কেউ এসে যেন তা ভণ্ডুল না করে দেয়। যারা এই ছোট মেয়েটিকে নিয়ে ভয়াবহ এক্সপেরিমেন্ট করছে, তারাও তাই করবে। কে রক্ষা করবে মেয়েটিকে? ভোরবেলার দিকে মিসির আলির শরীর খারাপ হতে লাগলো। কেবলই তার মনে হলো ঢাকায় কি যেন একটা কাজ ফেলে এসেছেন, খুব জরুরি কাজ, এক্ষুনি ফিরে যাওয়া দরকার। কিন্তু কাজটা কি তা মনে করতে পারছেন না। তিনি ভোর 8টায় রওনা দিলেন। বরকত সাহেব বা তিন্নি কারো বিদায় পর্যন্ত নিলেন না। তিনি ব্যাপারটা নিয়ে বড় বড় খাতায় গাদা গাদা নোট করেছিলেন। সব ফেলে গেলেন, কিছুই নিলেন না। ঢাকায় পৌঁছানোর আগেই প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন। ট্রেনের একজন সহযাত্রী তাকে পৌঁছে দিলেন ঢাকা মেডিকেলে। তিনি প্রায় 2 মাস অসুখে ভুগলেন। সময়টা একটা ঘোরের মধ্যে কাটল। পুরোপুরি সুস্থ হতে তার আরও 2 মাস লাগলো। কিন্তু পুরোপুরি সুস্থ বোধহয় তিনি হলেন না। কিছু কিছু জিনিস তিনি মনে করতে পারলেন না। যেমন একদিন অমিতা তাকে দেখতে এসে বলল, তুমি শুধু আজে বাজে কাজের জন্য ছোটাছুটি করো, তারপর একটা অসুখ বাঁধাও। সেবার হঠাৎ কুমিল্লা এসে উপস্থিত। যেভাবে হঠাৎ আসা সেভাবে হঠাৎ বিদায়। আমি তো ভেবেই পাই না। মিসির আলি অবাক হয়ে বললেন, কুমিল্লা? কুমিল্লা কেন যাব? সে কি তোমার মনে নেই? না তো। মামা, তুমি এবার একটা বিয়ে টিয়ে করে সংসারী হও। নিউ মার্কেটে বইয়ের দোকানে এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তিনি রাগী গলায় বললেন, আপনার তো দেখাই পাওয়া যায় না, বইগুলি তো ফেরত দিলেন না কেন? মিসির আলি অবাক হয়ে বললেন, কি বই? কি বই মানে? বোটানির 2টি বই আপনাকে দিলাম, আর আপনি সেটা এখন বলছেন কি বই? আপনি কি আমায় চিনতে পারছেন না? আমি ডক্টর জাভেদ। না, আমি তো ঠিক। মিসির আলি খুব বিব্রত বোধ করতে লাগলেন, কিন্তু কিছুই করার নেই। প্রায় 1 বছর পর মিসির আলি ময়মনসিংহের এক অ্যাডভোকেটের কাছ থেকে একটি চিঠি পেলেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে, বরকতুল্লাহ নামে এক ব্যবসায়ী ময়মনসিংহ শহরে মিসির আলিকে একটি বাড়ি দান করেছেন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকাও ব্যাংকে জমা আছে। টাকার অঙ্কটি অবশ্য উল্লেখ করা হয়নি। মিসির আলি ভেবেই পেলেন না অপরিচিত এই ভদ্রলোক শুধু শুধু তাকে বাড়ি কেন দেবেন। সেই বাড়ি দেখেও তার বিস্ময়ের সীমা রইল না। বিশাল বাড়ি। অ্যাডভোকেট ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, বাড়ি অনেকদিন তালাবদ্ধ আছে। বাগানের অবস্থাটা দেখেন না, জঙ্গল হয়ে আছে। মিসির আলি বললেন, আমাকে বাড়িটা কেন দেওয়া হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। অ্যাডভোকেট ভদ্রলোক বিরক্ত মুখভঙ্গি করলেন। মোটা গলায় বললেন, দিচ্ছে যখন নিন না। ইচ্ছা না করলে বিক্রি করে দিতে পারেন, দাম ভালো পাবেন। আমার কাছে কাস্টমার আছে, ক্যাশ টাকা দেবে। মিসির আলি বাড়ি বিক্রির ব্যাপারে তেমন কোনো উৎসাহ দেখালেন না। ক্লান্ত গলায় বললেন, আগে দেখি বাড়িটা আমায় কেন দেওয়া হলো।
আজকালকার দিনে শুধু শুধু কেউ কাউকে এত বড় একটা বাড়ি দান করবে না নিশ্চয়। দানপত্রে কি কিছুই লেখা নেই? তেমন কিছু না, শুধু বাগানের প্রতিটি গাছের যথাসম্ভব যত্ন নেবার জন্য অনুরোধ করা হয়েছে। উইলের কপি তো আমি আপনাকে পাঠিয়েছি। মিসির আলি বাড়ি তালাবদ্ধ করে ঢাকায় ফিরে এলেন। বরকতুল্লাহ লোকটি সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করলেন। জানতে পারলেন যে তার একটি মেয়ে ছিল যার মাথা ঠিক ছিল না। মেয়েটি মারা যাওয়ার পর তিনি ওই বাড়ির কম্পাউন্ডের ভেতরেই তার কবর দেন। ভদ্রলোক নিজেও অল্প কিছুদিনের মধ্যেই মারা যান। কিন্তু এর সঙ্গে তার সম্পর্ক কি? মিসির আলি বড়ই অবাক হলেন। জগতের রহস্যময় ব্যাপার এখনো তাহলে ঘটে। 5 বছর পরের কথা। মিসির আলি তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহ বেড়াতে গেলেন। তার স্ত্রীর নাম নীলু। হাসি খুশি ধরনের একটি মেয়ে, খুব সহজে অবাক হয়, আবার অল্পতেই মন খারাপ করে, আবার সামান্য কারণেই মন ভালো হয়ে যায়। ময়মনসিংহে আসার নীলুর কোনো ইচ্ছা ছিল না। আসতে হয়েছে মিসির আলির আগ্রহে। তিনি বারবার বলেছেন, তোমাকে মজার একটা জিনিস দেখাবো। অনেক চেষ্টা করেও সেই মজার জিনিসটা সম্পর্কে নীলু কিছুই জানতে পারেনি। মিসির আলি লোকটি খুব কম কথা বলেন। তিনি প্রশ্নের উত্তরে শুধু হেসে বলেছেন, গেলেই দেখবে, খুব অবাক হবে। নীলু সত্যিই অবাক হলো। চোখ কপালে তুলে বলল, এই বাড়িটা তোমার? বলো কি? কে তোমার এই বাড়িটা দিয়েছে? দিতে হবে কেন? আমি বুঝি কিনতে পারি না? না, পারো না, তোমার এত টাকা নেই। বরকত সাহেব বলে এই ভদ্রলোক দিয়েছেন। কেন দিয়েছেন? ওটা একটা রহস্য, রহস্যভেদ করার চেষ্টা করছি। যখন করব তখন জানবে। নীলু আগ্রহে বিশাল বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বহুদিন এখানে কেউ ঢোকে না, ভ্যাপসা পুরানো গন্ধ। দেয়ালে ঘন ঝুল, আসবাবপত্রে ধুলোর আস্তরণ। বাগানে হয়েছে হাঁটু সমান উঁচু ঘাস, পেছনটায় কচু গাছের জঙ্গল। মিসির আলি বললেন, এ তো ভয়াবহ অবস্থা। নীলু বলল, যত ভয়াবহ অবস্থা হোক, খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আমি এই বাড়িতে থাকবো। কি বলো? কি যে বলো, এই বাড়িতে এখন মানুষের বসবাসের যোগ্য নেই। মাস 2 লাগবে বাড়িটাকে বসবাসের যোগ্য করে তুলতে। তুমি দেখোই না আমি কি করি। কোমর বেঁধে ঘর গোছাতে লাগলো নীলু। তার প্রবল উৎসাহ দেখে মিসির আলি কিছুই বলতে পারলেন না। তার বড্ড মায়া লাগলো, যেন ওই মেয়েটি দীর্ঘদিন পর নিজের সংসার পেয়েছে, আনন্দে উৎসাহে ঝলমল করছে। একদিন ভেতরের মালিক ডাকিয়ে নিয়ে এসে বাগান পরিষ্কার করলো। বাগান থেকে চাল ডাল কিনে নিয়ে এসে রান্নার ব্যবস্থা করলো। রাতে খাবার সময় চোখ বড় বড় করে বলল, জানো, এই বাড়ির ছাদে থেকে পাহাড় দেখা যায়, নীল পাহাড়ের সারি। কি যে অবাক হয়েছি পাহাড় দেখে। পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখলাম। মালি বাগানে কাজ করছিল আর আমি পাহাড় দেখছিলাম। ভালো করেছ। ও ভালো কথা, বাগানে খুব অদ্ভুত একটা গাছ আছে। ভোরবেলায় তোমাকে দেখাবো। কোনো অর্কিড টর্কিড হবে হয়তো। হলুদ রঙের লতানো গাছ। মেয়েদের চুলে যেরকম বেনি হয় ঠিক সেরকম বেনি। নীল নীল ফুল ফুটেছে। মিসির আলি তেমন কোনো উৎসাহ দেখালেন না। নীলু বলল, আচ্ছা, এই বাড়িতে থেকে গেলে কেমন হয়? কি যে বলো, ঢাকায় কাজকর্ম ছেড়ে আমি এখন এখানে থাকবো? আমি থাকি, তুমি সপ্তাহ সপ্তাহ করে আসবে এখানে, কোনো অসুবিধা হবে না। আমার না এই বাড়িটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। প্রথম প্রথম এরকম মনে হচ্ছে, কদিন পর দেখবে আর ভালো লাগছে না। আমার কখনো এই বাড়িটা খারাপ লাগবে না। যদি 1000 বছরও থাকি তবুও খারাপ লাগবে না। আচ্ছা, দেখা যাবে, তুমি দেখো। আসলেই তাই হলো। মিসির আলি লক্ষ্য করলেন এ বাড়ি যেন প্রবল মায়ায় তাকে বেঁধে ফেলেছে। ছুটিছাটা হলেই সে নীলু ময়মনসিংহে আসার জন্য অস্থির হয়। একবার এলে আর কিছুতেই ফিরে আসতে চায় না। রীতিমতো কান্নাকাটি করে, বিরক্ত করে। মাঝে মাঝে যেন একা রেখেই চলে এসেছি। ভেবেছেন কদিন একা থাকলে বিরক্ত হয়ে চলে আসবে, কিন্তু তা হয়নি।
এই বিচিত্র বাড়িটির প্রতি আকর্ষণ নীলুর বাড়তেই থাকলো। শেষটা এমন হলো যে বছরের প্রায় অর্ধেকটা সময় কাটে তাদের এই বাড়িতে। তাদের প্রথম ছেলেটির জন্মও হলো এই বাড়িতে। ঠিক তখন মিসির আলি লক্ষ্য করলেন নীলু যেন পুরোপুরি স্বাভাবিক নয়। একদিন কথা বলতে বলতে হঠাৎ সে বলল, জানো, আমাদের এই ছেলেটা আসলে একটা গাছ। মিসির আলি অবাক হয়ে বললেন, এ কথা বলছো কেন? নীলু লজ্জিত স্বরে বলল, এমনি বললাম, ঠাট্টা করলাম। এ কেমন অদ্ভুত ঠাট্টা। নীলু উঠে চলে গেল। মিসির আলি দেখলেন সে ছাদে দাঁড়িয়ে দূরের গাঢ় পাহাড় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ ভেজা। সে অজানা লতানো গাছটি আরো লতা পাতা ছেড়ে বড় হয়েছে, প্রচুর ফুল ফুটিয়েছে। দিনের বেলা সেই ফুলের গন্ধ পাওয়া যায় না, কিন্তু যতই রাত বাড়ে মিষ্টি সুবাসে বাড়ি ভরে ওঠে। মিসির আলির অস্বস্তি বোধ হয়, কিন্তু যতই রাত বাড়ে অস্বস্তির কারণ তিনি ধরতে পারে না। তিনি তার ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তা বোধ করেন। ছেলেটা সবে হামুহাঁটা শিখেছে। সে ফাঁক পেলেই হেঁটে হেঁটে ছাদে উঠে যায়, চুপচাপ রোদে বসে থাকে। তাকে নামিয়ে আনতে গেলেই বড্ড কান্নাকাটি করে আর হাত পা ছড়ে। শেষ হলো আমাদের অন্য ভুবন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই।